আসসালামু আলাইকুম। আজকের এআই পাওয়ার ডিজিটাল টিচার্স ট্রেনিং প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান। আজ আমরা বিশেষ করে যারা শিক্ষক রয়েছি তারা কিভাবে এআই এ পারদর্শী হইতে পারি, এআই শিখে কিভাবে আমরা আমাদের শিক্ষকতা পেশাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, আর সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব, ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রথমেই আমরা দেখে নেই আমাদের আজকের প্রোগ্রামে কি কি থাকছে। এআই পাওয়ার ডিজিটাল টিচার্স, ফিউচার রেডি টিচিং উইথ এআই। অর্থাৎ ফিউচারে আমাদের যেই টিচিং পদ্ধতি আসতেছে, এআই যেভাবে সবকিছু গ্র্যাব করে নিচ্ছে, সকল জায়গায় প্রাধান্য সৃষ্টি করছে, তো সেই সকল জায়গাগুলোতে আমরা কিভাবে আমাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে পারি, আমরা কিভাবে এআই ব্যবহার করে আমাদের কাজকে আরো সহজ করতে পারি, আমাদের সময়কে আরো সেভ করতে পারি, এআই কে কিভাবে সহায়ক হিসেবে কাজে লাগাইতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে একটি কোয়েশ্চেন, এআই কি আপনার জায়গা নিয়ে নেবে? খুবই ভয়ের একটি কোয়েশ্চেন। যদি এআই আমাদের জায়গা নিয়ে নেয়, সেটা আমাদের জন্য অ্যাজ এ টিচার অথবা অ্যাজ এ হিউম্যান বিইং এটা খুবই ভয়ানক হবে। তাহলে এআই কি আমাদের প্রতিস্থাপন করবে, অর্থাৎ এআই কি আমাদের রিপ্লেস করে দেবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে এআই দিয়েই আপনি হবেন সফল ডিজিটাল টিচার। অর্থাৎ এআই আপনাকে রিপ্লেস করবে না, এআই কে ব্যবহার করে আপনাকে হতে হবে একজন ডিজিটাল টিচার, আপনাকে একজন ফিউচার টিচার হতে হবে এআই কে ব্যবহার করে। আর আমরা যদি এআই ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা অন্যান্য টিচারের থেকে পিছিয়ে থাকব, নতুন টেকনোলজি থেকে, নতুন প্রযুক্তি থেকে, ফিউচার এডুকেশন থেকে, সবকিছু থেকে আমরা পিছিয়ে পড়বো। তো আমরা যদি চাই আমাদের নিজেদেরকে এগিয়ে নিতে, পাশাপাশি এআই কে কাজে লাগিয়ে আমরা আমাদের পেশাকে আরো কিভাবে আপগ্রেড করতে পারি, আমাদের ইনকামকে কিভাবে আপগ্রেড করতে পারি, সেই সকল বিষয়গুলো আমাদের আজকের প্রোগ্রামে আলোচনা করা হবে। একটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আজকের শিক্ষার্থী কি চায়। অর্থাৎ আমরা যে পুরানো পদ্ধতিতে, ওল্ড মেথডে শিক্ষার্থীদের বোঝানোর বা পড়ানোর চেষ্টা করি, ওটা কতটুকু কাজে আসতেছে, প্লাস তারা কতটুকু এনগেজ হতে পারতেছে আমাদের সাথে, তারা কতটা নিতে পারতেছে, আসলে তারা কি চায়। এখন শিক্ষার্থী চায় অ্যানিমেশন, প্রাণবন্ত ও আকর্ষণীয় ভিজুয়াল কন্টেন্ট। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, বিশেষ করে যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে, যারা ক্লাসের মধ্যে পারদর্শী, তারা অনেকে এখন ইউটিউব থেকে বিভিন্ন টপিকস বা বিভিন্ন সাবজেক্ট শিখে। তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে তারা বিভিন্ন অনলাইন কোর্স করে। তাহলে আমরা কি তাদেরকে সেগুলো দিতে পারতেছি? নিশ্চয়ই না, অনেকেই পারতেছি না। তাহলে আমাদেরকে আমাদের যে গ্যাপ রয়েছে স্টুডেন্টদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য, স্টুডেন্টকে আমাদের সাথে আরো এনগেজ করার জন্য, এই বিষয়গুলোর জন্য আমাদের এআই শিখতে হবে। এই এআই কে কাজে লাগিয়ে আমরা কিভাবে স্টুডেন্টদের আরো বেশি ক্লাসটাকে এনজয়েবল করতে পারি, আরো বেশি তাদেরকে এনগেজ করতে পারি, সেই বিষয়ে আমাদের পারদর্শী হইতে হবে। আজকে শিক্ষার্থী আরো চায় ইন্টারেক্টিভ ভয়েস, তারা যেন সক্রিয় অংশগ্রহণ করতে পারে। তারা এখন শুধুমাত্র অফলাইনে পড়ে থাকতে চায় না, তারা চায় অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে। তারা এখন প্রায় প্রত্যেক স্টুডেন্ট, যদিও আমরা গার্জিয়ান অথবা টিচার তাদেরকে বারণ করি, মোবাইল ব্যবহার করতে দেই না, বা ইলেকট্রিক ডিভাইসের জন্য অনেক ভাবেই অনেক নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তারপরে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ভাবে কিন্তু ডিভাইসের সাথে ইনভলভ হয়ে গিয়েছে। এটা প্রযুক্তির একটা চাহিদা বলতে পারেন। আমরা যতই বাধা দিয়ে রাখি, আসলে আমরা তাদেরকে একেবারে এই ডিভাইস থেকে, ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখা সম্ভব হবে না, কারণ প্রযুক্তি তাদেরকে গ্রাস করে নিবে। এমন একটা সময় আসছে যে আমরা যতই চেষ্টা করি, কারণ আপনারা নিজেরাও দেখেছেন, বিশেষ করে আপনাদের যদি ছোট বাচ্চা থাকে যারা এখন স্কুলে ভর্তি হয় না, তারাও কিন্তু এখন ডিভাইস আসক্ত হয়ে পড়ছে। তো আমাদের বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, যারা আহ, স্কুল কলেজের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে এই প্রযুক্তি থেকে কিভাবে ভালোটা নিতে পারে, যেন তারা সময়কে নষ্ট না করে বা বিনোদনের সময় না কাটিয়ে, অথবা তারা গেমস না খেলে কিভাবে লেখাপড়ার কাজে সময়কে ব্যয় করতে পারে, সে বিষয়গুলো কিন্তু আমাদের
এখন থেকে তাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা উন্নত বিশ্বের দিকে তাকাইলে আমরা পৃথিবীর উন্নত সকল দেশে দেখব, বিশেষ করে যে সকল দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। আমরা ফিনল্যান্ডের কথা বলতে পারি, দক্ষিণ কোরিয়ার কথা বলতে পারি, সিঙ্গাপুরের কথা বলতে পারি, আর তাছাড়াও চায়না, আমেরিকা সহ বিভিন্ন দেশ, তারা কিন্তু ডিভাইসের মাধ্যমে এখন স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছে। কারণ তারা জানে যে প্রযুক্তিকে যদি ইউজ করতে না দেওয়া হয়, তারা যদি প্রযুক্তি শিখতে না পারে, তাহলে কিন্তু অন্যান্য দেশ প্রযুক্তি শিখে তারা বিভিন্নভাবে এগিয়ে যাবে। এখন আপনারা নিজেরাও দেখেছেন যে এআই, এটা এই যে কয়েক বছর থেকে, অর্থাৎ 2022-এর পর থেকে এত বেশি পরিমাণে ইউজ হচ্ছে। এখন দুনিয়ার মানে বড় বড় এমন কোনো একটা প্রকল্প বা প্রজেক্ট পাইবেন না যেখানে এআই ব্যবহার করা হয় না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আহ, লেখাপড়া থেকে শুরু করে এমনকি ইন্টারন্যাশনাল যে যুদ্ধক্ষেত্র, সেখানে এআই ব্যবহার হচ্ছে। তো আমরা যদি এআই না শিখি, আমাদের ছেলে মেয়েদের যদি এআই শিখতে আমরা না পারি, তাহলে কিন্তু তারা আহ, একদিকে হচ্ছে অন্য জাতি থেকে পিছিয়ে যাবে, প্লাস হচ্ছে তাদের ফিউচার হচ্ছে আহ, তারা যখন কর্মক্ষেত্রে ঢুকবে তখন তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে। এজন্য এআই যেরকমের আমাদের শিখতে হবে, আমাদের শিক্ষার্থীদেরও সুযোগ করে দিতে হবে। সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন সময়ে এআই শেখানোর জন্য স্টুডেন্টদের। তো আমরা নিজেরা শিক্ষকরা যদি সেই দিক দিয়ে এগিয়ে আসি, তাহলে স্টুডেন্টদের জন্য সেটা অনেক বেশি সহজ হবে বলে আমি মনে করি। স্টুডেন্ট আরো চায় স্মার্ট প্রেজেন্টেশন। এখন আগের মতো একটা সময় ছিল যখন হয়তো ব্ল্যাকবোর্ড চক দিয়ে আহ, শিক্ষক ক্লাস নিতেন। তারপর পরবর্তীতে হোয়াইট বোর্ড আসে, মার্কার আসে, তারপর প্রজেক্টর আসে। এখন অনেক বিদ্যালয় হচ্ছে স্মার্ট বোর্ড রয়েছে, স্মার্ট বোর্ডের মাধ্যমে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া হয়। তো যখন এরকম প্রযুক্তিগুলো হচ্ছে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি, তখন কিন্তু স্টুডেন্ট বিভিন্ন তাদের যে ইন্দ্রিয় রয়েছে, আমরা জানি যে লার্নিং এর ক্ষেত্রে একজন স্টুডেন্টের যতগুলা ইন্দ্রিয় সক্রিয় হবে, অর্থাৎ সেটা ভিজুয়াল, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, তো এরকমের ভিজুয়ালি যত গুলো আইটেম হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো, তখন হচ্ছে তাদের জন্য সেটা মনে রাখা সহজ হয়। এর জন্য স্মার্ট প্রেজেন্টেশনের জন্য আমাদের এআই কে কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়গুলো আমাদের শেখা দরকার, জানা দরকার। তারপরে ইউটিউব বা অনলাইন কোর্স, আমরা এই এআই শিখে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে সেগুলা ইউটিউবে দিতে পারি, আমরা ফেসবুকে দিতে পারি, সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি। পাশাপাশি ওখানে কিন্তু একটা ভালো একটা ইনকামেরও সুযোগ রয়েছে। আমরা চাইলে অনলাইন কোর্স, বিভিন্ন যে ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম অলরেডি আছে। তাছাড়াও এখনো এটা বলতে গেলে বেসিক লেভেলে, কারণ পার্সোনাল লেভেলে খুব কম ওয়েবসাইট আছে যারা হচ্ছে মার্কেটে এখন বিরাজমান। তো এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ রয়েছে। আমরা যদি ওই গ্যাপটায় নিজেকে স্থান করাইতে পারি, তাহলে কিন্তু আমরা ওইখানে অনলাইন থেকেও ভালো একটা ইনকাম করা যাবে। যেমন আমরা যদি কোর্স ক্রিয়েট করি, সেই কোর্সগুলো যদি আমরা অনলাইনে সেল করি, আপনারা ইদানিং দেখতে পাবেন যে বিশেষ করে যদি গত 1 বছরের একটু ডাটা অ্যানালিসিস করেন বা ফেসবুককে একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে অনেক কোর্স অনলাইনে বিক্রি হচ্ছে। তার মধ্যে এডুকেশনাল কোর্স অনেক, অন্যগুলোর চেয়েও বেশি। তো এরকমের অনেক চ্যানেল আছে যারা ব্যক্তিগত উদ্যোগে এখন প্রায় কয়েক কোটি টাকা সেল করে ফেলে তাদের কোর্সগুলা। তো এরকমের অনেকেই পাইবেন। যেমন আমি একজনের নাম এক্সাম্পল হিসেবে বলতেছি, সেটা হচ্ছে প্রচারের জন্য না। যেমন আপনারা যদি সিলেটের একটা ছেলে রয়েছে, রিদওয়ান, রিদওয়ান মেথড, সে কিন্তু পার্সোনালি শুরু করেছিল, এখন কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। এখন আহ, আমরা জানতে পারলাম যে শুধু এই জানুয়ারি মাসে হচ্ছে সে 2 কোটি টাকার উপরে তার কোর্স সেল করছে। তো এরকমের কিন্তু অনেক সুযোগ রয়েছে যারা হচ্ছে এই কাজগুলো করতে পারেন। তারপর ইনস্ট্যান্ট ফিডব্যাক, শিক্ষার্থী চায় যেন হচ্ছে তারা ইনস্ট্যান্ট একটা সলিউশন চায়, ফিডব্যাক চায়। তো এর জন্য কিন্তু আমরা অনলাইনকে ইউজ করতে পারি, আমরা এআই কে ইউজ করতে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের শিক্ষার্থীর চাওয়া, এগুলোকে আমরা কিভাবে আমাদের মাধ্যমে তাদেরকে দিতে পারি সেই বিষয়গুলো আমাদের শিখতে হবে, সেই বিষয়গুলো আমরা শিখবো। একজন শিক্ষকের দৈনিক অনেকগুলা চ্যালেঞ্জ রয়েছে, যেহেতু প্রতিদিন আমাদের এই পৃথিবী হচ্ছে পরিবর্তন হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা যদি আগের জায়গায় পড়ে থাকি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তো লেসন প্ল্যান, আমরা অনেক শিক্ষক আছি ক্লাসে লেসন প্ল্যান ইউজ করি না। এটা যদিও কেউ কেউ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে
পূর্বে লেসন প্ল্যান তৈরি করে আমরা ক্লাসে নিয়ে গিয়ে সেই লেসন প্ল্যান অনুযায়ী পড়াই না, এটা কিন্তু বাস্তবতা। তো আমরা যদি এআই কে ইউজ করি তাহলে কিন্তু ইজিলি খুব অল্প সময়ে আমরা একেবারে ডাইনামিক লেসন প্ল্যান করে ফেলতে পারি, হাই লেভেলের লেসন প্ল্যান করতে পারি, যেগুলো হয়তো আমরা ক্লাসে গিয়ে মুখস্থ পড়াই। যদিও টিচার ইজ দ্য বেস্ট মেথড, তারপরেও আমাদের যদি এই প্ল্যানগুলো করি আর সেই ক্ষেত্রে যদি আমরা টেকনোলজিকে ইউজ করতে পারি, তাহলে স্টুডেন্ট কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, তারা অনেক বেশি মনোযোগী হবে, তারা হচ্ছে ক্লাস দেখেই হচ্ছে শিখে ফেলতে পারবে। তো ওইভাবে আমাদের শিক্ষকরা আমরা এই এআই কে ব্যবহার করে সেই লেসন প্ল্যানগুলো করতে পারবো, আমরা স্লাইড করতে পারবো, কুইজ করতে পারবো। এখন সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, আমরা স্টুডেন্টের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবো। আর আমাদের যে টেক্সট বইগুলো রয়েছে ওই বইগুলা কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে ভিডিও কন্টেন্টে কনভার্ট করতে পারবো। অনেক জটিল জটিল বিষয়, যে বিষয়গুলো পড়াইতে অনেক সময় লাগে বা অনেক দুর্বল স্টুডেন্ট বুঝেই না, ওই রকমের জটিল বা কঠিন বিষয়গুলোকে আমরা খুব ইজিলি ভিডিও কন্টেন্টের মাধ্যমে তাদেরকে শিখাইতে পারি। তো এই কন্টেন্ট আমরা কিভাবে করব, সেই কন্টেন্ট ক্রিয়েশনটা আমরা জানতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। অনলাইন সাপোর্ট আমরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে, যেমন হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে অনলাইনের সাপোর্ট দিতে পারবো। ওকে, আমরা অনেকেই মনে করি যে আসলে আমাদের কি সময় নেই, এত কাজের চাপ, মানসম্মত শিক্ষাদান কঠিন হয়ে পড়ছে। আমরা আসলে এক্ষেত্রে হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট যদি প্রপারলি করতে পারি, আমরা যদি 24 ঘন্টা সময়কে প্রপারলি একটা ভাগ করে নিতে পারি যে আমি কোন সময় কোন কাজটা করব, তাহলে আপনি মেইন কাজগুলো করার পর যে অন্যান্য অনেকটা সময় পাইবেন যে সময় আপনি প্রোডাক্টিভ কোনো কিছু করেন না, ওই সময়টাকে আপনি এই কাজে লাগাইতে পারেন। এক্ষেত্রে আপনার প্রফেশনাল পারফরমেন্স যেরকমের বৃদ্ধি পাবে, আপনি চাইলে আপনার একটা সেকেন্ড ইনকামেরও পথ তৈরি হয়ে যাবে। ওকে, এবার সিদ্ধান্ত নিন, এআই আমার প্রতিদ্বন্দ্বী নয়, এআই আমার সহযোগী। অর্থাৎ এআই কে আমরা কম্পিটিটর ভাববো না, যে এআই আমার সাথে কম্পিটিশন করে আমার চাকরি নিয়ে নেবে, আমার জব খেয়ে ফেলবে, এটা না ভেবে এআই কে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে সেই সিদ্ধান্তটা নিতে হবে। যে শিক্ষক এআই কে কাজে লাগাতে শিখবেন তিনি পিছিয়ে পড়বেন না, বরং এগিয়ে যাবেন অনেক দূর। ইতিমধ্যে আমরা অনেক শিক্ষককে দেখেছি যারা হচ্ছে এআই কে কাজে লাগিয়ে এখন তারা অনেক আহ, দূর এগিয়ে গিয়েছেন, তারা তাদের পার্সোনাল ব্র্যান্ডিংকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। আর অনলাইনে যাদের পার্সোনাল একটা ভালো ব্র্যান্ডিং থাকে তাদের জন্য কিন্তু অনেক ইনকামের পথ খুলে যায়। এআই স্কুল একজন সাধারণ শিক্ষককে তৈরি করে এআই পাওয়ার ডিজিটাল টিচার। আমরা এই সকল সার্ভিসগুলা, এই সকল বিষয়গুলো শেখানোর জন্য এআই স্কুলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছি। তাহলে এই প্রোগ্রামটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন একজন এআই পাওয়ার ডিজিটাল টিচার। আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষককে ডিজিটাল যুগে সফল হতে সাহায্য করা। পদ্ধতি আমরা কিভাবে সেটা করব, এআই টুলস ব্যবহার করে শিক্ষাদান সহজ ও কার্যকর করা। অর্থাৎ এআই টুলস ব্যবহার করে আপনি আপনার শিক্ষাকে কিভাবে আরো সহজ করতে পারেন, আরো প্রাণবন্ত করতে পারেন, আরো কার্যকর করতে পারেন, সেই পদ্ধতিগুলো আপনি শিখবেন। আর ফলাফল কম সময়ে বেশি ছাত্র, বেশি আয়, বেশি প্রভাব। অর্থাৎ আপনি অল্প সময়ে যেরকম আপনার ক্লাসরুম অ্যাক্টিভিটিসটাকে আরো প্রোঅ্যাক্টিভ করতে পারবেন, আর প্রাণবন্ত করতে পারবেন, আরো এনগেজমেন্ট করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে ওই স্কিলকে কাজে লাগিয়ে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন, আপনি আরো বেশি প্রভাব ফেলতে পারবেন, আপনি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারবেন। আপনি চাইলে অনলাইনে এই কন্টেন্ট গুলা দিয়ে হচ্ছে অনেকেই হচ্ছে অফলাইনে বা আপনার প্রতিষ্ঠানের বা আশেপাশে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান, টিউশন করান, অনেকে কোচিংয়ের সাথে যুক্ত আছেন। আপনারা চাইলে অনলাইনে এটা ছড়িয়ে দিতে পারেন সারা দেশব্যাপী, এমনকি ইংলিশ কন্টেন্ট হলে আপনি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন। তাছাড়া বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে যদি আপনার ইউটিউবের কথাই বলি, সেখানে যদি আপনার কন্টেন্টগুলো দেন তাহলে কিন্তু আপনার দেশ দেশ থেকে হচ্ছে সারা বিশ্ব সব জায়গায় আপনার কন্টেন্ট ছড়িয়ে দিতে পারেন, যেখান থেকে আপনার ভালো একটা ইনকামের হচ্ছে সুযোগ হবে। আপনি কি কি শিখবেন? আপনি শিখবেন অ্যাডভান্স লেসন প্ল্যান। অর্থাৎ আমরা জানি এআই কে নির্দেশনা দিলে সে আমাদের অনেক কিছু দেয়, কিন্তু ওইটা কি যথেষ্ট? আসলে না। আমরা
এআই কে অনেকেই হচ্ছে একেবারে বেসিক লেভেলে ইউজ করি, অর্থাৎ এর অ্যাডভান্স লেভেল কি, কিভাবে অ্যাডভান্স লেভেলে যেতে হবে ওই বিষয়গুলো আমাদের অনেকের আইডিয়াই নাই। আমরা হয়তো বলি যে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দাও, আমাকে একটা রচনা লিখে দাও, আমাকে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে দাও, এভাবে আমরা হয়তো প্রম্পট লিখি বা আমি নির্দেশনা দিই, কিন্তু অ্যাডভান্স লেভেলে কিভাবে এআই কে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো আপনি এখানে শিখতে পারবেন। তারপর এআই দিয়ে ইমেজ ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারবেন, অর্থাৎ যে স্ক্রিপ্ট দিয়ে আপনি হচ্ছে অত্যন্ত ভালো মানের মানসম্মত ইমেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি হচ্ছে ওই স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। ওই স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সে বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন। অ্যানিমেটেড ভিডিও আপনি কিভাবে আকর্ষণীয় কার্টুন অ্যানিমেটেড ভিডিও বানিয়ে স্টুডেন্টদের আকর্ষণ বাড়াতে পারবেন। আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে অথবা ফেসবুকে, অ্যানিমেটেড ভিডিও, বিশেষ করে বাচ্চাদের অনেক অ্যানিমেটেড ভিডিও আছে যেগুলো হচ্ছে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। তো এই ধরনের একেবারে ডায়নামিক 3D অ্যানিমেটেড ভিডিও কিভাবে বানাতে হয় সে বিষয়গুলো আপনি শিখতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশন, তো কন্টেন্ট বলতে আমরা টেক্সট, ইমেজ, ভিডিও সবগুলোকেই বুঝি। তো এই কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অলরেডি নিজেদের আম, জায়গাটা করে নিয়েছেন, তারা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এখন সমাজে অনেক বড় ধরনের প্রভাব ফেলতেছেন। যেরকম তারা ইনকাম করতেছেন, পাশাপাশি হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন স্পন্সর পাচ্ছেন, তারা বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস এগুলোর অ্যাড দিতে পারতেছেন, বিভিন্ন ভাবে তাদের হচ্ছে কি আলাদা একটা বাড়তি প্যাসিভ ইনকাম বা হচ্ছে একটা আলাদা সেকেন্ড ইনকামের হচ্ছে সুযোগ হয়ে যাচ্ছে। তো এই কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করবেন, কিভাবে আপনার এই কন্টেন্ট গুলোকে আপনি ইউটিউবে পাবলিশ করতে পারবেন সেই বিষয়গুলো জানতে পারবেন। ফেসবুকে অলরেডি আপনারা নিজেরা করেন, এটা অলরেডি জানেন। তো এই বিষয়গুলো কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে ইউটিউবের ক্ষেত্রে, ফেসবুকের ক্ষেত্রে, ওই বিষয়ে আমরা হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অনলাইন কোর্স লঞ্চ করা, আপনি যদি চান তাহলে আপনার একটি কোর্স, আপনি কোনো একটা বিষয়ের টিচার, আপনি যদি চান ওই বিষয়ে আপনি কিছু কন্টেন্ট ক্রিয়েশন করবেন, আপনি অনেকগুলো ভিডিও ক্রিয়েট করবেন, সেই ভিডিওগুলো আপনি হচ্ছে সেল করবেন। আপনি চাইলে সারা দেশে সেই ভিডিওগুলো সেল করতে পারবেন, এর জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। আর আপনি যদি চান যে হচ্ছে না আমি ওয়েবসাইটে করবো না, আমি প্রথম অবস্থায় শুধু ইউটিউবে বা ফেসবুকে কাজ করবো, সেটা আপনার জন্য বেটার হবে। তো আপনি এটা দিয়ে শুরু করতে পারবেন। পরে আপনি যখন জানবেন যে আপনার কন্টেন্ট গুলো মানসম্মত, ওই সময় আপনি চাইলে আপনি একটা ওয়েবসাইটে যেতে পারেন, তাহলে ওইখান থেকে আপনি অটোমেটিক আপনি হচ্ছে সেল করতে পারবেন। ডিজিটাল ব্র্যান্ডিং অ্যান্ড ইনকাম স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি ডিজিটাল ব্র্যান্ডিং করতে পারবেন। আপনার যে পার্সোনাল ব্র্যান্ডিং, আপনারা অনেক শিক্ষককেই চিনবেন যারা হচ্ছে এখন অনলাইনে অনেক বেশি জনপ্রিয়। তো এরকম একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারবেন। ওই ব্র্যান্ডিংকে ক্রিয়েট কাজে লাগিয়ে হচ্ছে আপনি, আমরা বারবারই হয়তো ইনকামের কথা বলতেছি, কারণ আমাদের মূলত সবকিছুর পিছনে ইনকামটা কাজ করে। দুনিয়া সবকিছুই ফ্রি না, আমরা যেগুলো ফ্রি মনে করি বা ফ্রি মনে করি ইউজ করি চালাই, মূলত ওগুলার পিছনে কি রয়েছে, একটা ইনকামের বা একটা অর্থের সংযোগ রয়েছে। তো আপনি ডিজিটাল ব্র্যান্ডিং ক্রিয়েট করে আপনি কিন্তু অনেক সার্ভিস দিতে পারবেন, অনেক প্রোডাক্ট সেল করতে পারবেন, তাছাড়া আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন বা আপনার কন্টেন্ট সেল করতে পারবেন। এই বিষয়গুলা আপনি হচ্ছে যদি এআই ভালোভাবে শিখেন তাহলে এই কাজগুলা করার আপনার সুযোগ থাকবে। তাহলে সেটা কিভাবে করবেন, এর জন্য আমরা একটা ফ্লো চার্ট ক্রিয়েট করেছি, অনলাইন ওয়ার্কশপ রোড ম্যাপ। আপনার হচ্ছে আমাদের সাথে একটি ওয়ার্কশপ করবেন, সেটা হয়তো বা 1 মাস চলবে। তো এই 1 মাসের মধ্যে আমরা 4টা ক্লাস করব, ওই 4টা ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন টপিক কভার করব, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে আনুমানিক, পাশাপাশি আপনাদের সাপোর্ট থাকবে। তো ওই ক্ষেত্রে আমরা টেক্সট বুকস এর যে টপিকস রয়েছে, বিশেষ করে যারা টিচার, যারা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাদের জন্য টেক্সট বুকের বিভিন্ন টপিকসকে কিভাবে আপনি ইন্টারেক্টিভ ভাবে অত্যন্ত সুন্দরভাবে ইমেজের মাধ্যমে লেখাকে সহজে তুলে ধরতে পারবেন, প্লাস হচ্ছে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, তার জন্য কিভাবে আমাদের প্রম্পট লিখতে হবে, ওই প্রম্পট দিয়ে আমরা কিভাবে অত্যন্ত ভালো মানের বা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করব সেটা শিখতে পারবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমরা একটু আগেও বলছি যে শুধুমাত্র একটা ছোট নির্দেশনা দিলেই কিন্তু এআই ভালোভাবে কাজ করে না, আমরা তাদেরকে প্রম্পট, প্রম্পট মানে হচ্ছে নির্দেশনা, আমি এআই কে কি নির্দেশনা দিব। তো এআই প্রম্পট লেখার যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা মেনটেন করে যদি আমরা তাকে নির্দেশনাটা দিতে পারি তাহলে কিন্তু আমরা বেস্ট আউটপুট পাইবো।
তো আমরা ক্লাসের শেষের দিকে এরকমের দু একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা এই প্রম্পট থেকে হচ্ছে কন্টেন্ট জেনারেশন করব। আমাদের ভিজুয়াল কন্টেন্ট একটা হচ্ছে আমরা ইমেজ ক্রিয়েট করব, আর একটা হচ্ছে ভিডিও ক্রিয়েট করব বা অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করব। তারপরে এর মধ্যে থাকছে ইমেজ ক্রিয়েশন আর হচ্ছে অ্যানিমেটেড ভিডিও প্রম্পট, স্লাইড, কুইজ, পিডিএফ। আমরা চাইলে এগুলো দিয়ে এই বিষয়গুলো ক্রিয়েট করতে পারবো। আমরা পিডিএফ ক্রিয়েট করে ওই পিডিএফ গুলো স্টুডেন্টদের দিয়ে দিতে পারবো, যে ভিজুয়ালস গুলো থাকবে সেগুলো দিয়ে। আর ভিডিও তো আমরা তাদেরকে দিতেই পারবো, একটা হচ্ছে যে ইউটিউব থেকে দিতে পারি, আর যদি কোর্স সেল করেন তাহলে আপনার ওয়েবসাইট থেকে দিতে পারবেন। আর ওই কন্টেন্টগুলো আমরা ইউটিউব, ফেসবুক বা অনলাইন কোর্স এই বিভিন্ন জায়গায় হচ্ছে সেল করতে পারবো বা হচ্ছে আপলোড করতে পারবো, যেটা থেকে হচ্ছে পরবর্তীতে আপনার প্যাসিভ ইনকাম হবে। ডিজিটাল টিচার্স ব্র্যান্ড, অর্থাৎ আপনি যে টিচার হিসেবে ডিজিটালি ব্র্যান্ডিং করতে পারবেন। আপনি হয়তো একটা এলাকার টিচার ছিলেন, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনার স্টুডেন্ট বা হচ্ছে গার্ডিয়ান আপনাকে চিনতো। আপনি ওই গণ্ডি পেরিয়ে সারা দেশে আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডিং, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে প্রচার করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো ফ্লো চার্ট। এর জন্য আমরা যে স্টেপগুলো ইউজ করব তার মধ্যে থাকবে টেক্সট বুক টু কন্টেন্ট। আমরা টেক্সট বইকে অর্থাৎ বোর্ড বইয়ের যে কঠিন টপিক রয়েছে সেই টপিকস গুলাকে সহজ ভাষায় কিভাবে রূপান্তর করা যায় আমরা সেই কাজটা শিখব। আউটপুটের মধ্যে আমাদের থাকবে এক্সপ্লেনেশন। আমরা কোন একটা কঠিন জটিল টেক্সটকে বা টপিককে আমরা এক্সপ্লেনেশন করে সেটাকে সহজ করার চেষ্টা করব। আর ওই টপিকের যে মেইন পয়েন্ট বা কি পয়েন্টস গুলা থাকবে সেই পয়েন্টস গুলো আমরা ইনফোগ্রাফিক্স এর মধ্যে হচ্ছে তুলে আনবো। বিভিন্ন এক্সাম্পল থাকবে, সামারি থাকবে, এই কাজগুলো আমরা করব। স্টেপ 2-তে থাকবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সঠিক প্রম্পট দিলে এআই ভালো রেজাল্ট দেয়, এটা আপনারা জানেন। যে আমরা যদি আমাদের চাওয়াটা কি সেটা যদি ভালো করে বলতে পারি তাহলে এআই থেকে আমরা ভালো আউটপুট পেতে পারি। ফর্মুলাটা কি হবে? রুল, টপিক, লেভেল, ফরম্যাট, ল্যাঙ্গুয়েজ, আউটপুট। এআই কে আমরা একটা রুল দিব। যেমন আমরা বলতে পারি মনে করো ইউ আর সিনিয়র ইংলিশ টিচার, তুমি একজন সিনিয়র ইংরেজি শিক্ষক, ওয়ার্কিং ইন আ হাই স্কুল ফর অ্যাবাউট 10 ইয়ার্স। তুমি 10 বছর ধরে একটা স্কুলে শিক্ষকতা করতেছো। তো এইভাবে হচ্ছে একটা রুল দিতে হবে। আমরা যদি প্রথমে বলি যে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দাও টি প্ল্যান্টেশনের উপর, সে হয়তো লিখবে কিন্তু ততটা ভালো মানে লিখবে না যতটা হচ্ছে আমরা যদি সঠিক প্রম্পট ব্যবহার করে ইউজ করি। তো এইভাবে আমরা একটা রুল দিতে হবে, টপিকটা নির্ণয় করতে হবে যে কোন টপিকের উপর সে লিখবে, লেভেলটা কেমন হবে, সে কোন লেভেলের জন্য লিখবে, কোন ক্লাসের জন্য লিখবে বা কাদের জন্য লিখবে, সে লেভেলটা আমাদের হচ্ছে উল্লেখ করে দিতে হবে। ফরম্যাটটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে সেটা তাদেরকে বলে দিতে হবে। কোন ল্যাঙ্গুয়েজে সরি কোন ল্যাঙ্গুয়েজে লিখবে সেটা হচ্ছে তাকে বলে দিতে হবে। আউটপুটে আমি কি চাই, কিভাবে আউটপুট চাই, আমি কি টেক্সট আকারে চাই, আমি কি ইমেজ আকারে চাই, নাকি হচ্ছে আমি ইনফোগ্রাফিক্স চাই। তো এই আউটপুটটা আমি কি চাই সেটা বলে দিতে হবে। তাহলে যদি আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা এআই থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবো। বাট আমরা কিন্তু অনেকে এই স্ট্রাকচার মেনটেন করি না। আমরা যা চাই আমরা সেটা বলে দেওয়ার চেষ্টা করি, তারপর একটা রেজাল্ট পাই আমরা, তারপর বলি যে এআই তো ভুল রেজাল্ট দেয় বা যেটা চাচ্ছি সঠিকভাবে দেয় না। তো এটা হচ্ছে কারণটা। তো এখানে একটা এক্সাম্পল আছে, অ্যাজ এন এক্সপার্ট বাংলাদেশি ইংলিশ টিচার এক্সপ্লেইন দ্য ক্লাস 9 টপিক ইন ইজি। 9 টপিক, এখানে টপিকের নামটা আমরা দিব, যেমন ক্লাস 9 আমরা ধরে দিলাম হচ্ছে প্যারাগ্রাফ অ্যাটি প্ল্যান্টেশন ইন ইজি বাংলা উইথ এক্সাম্পল, কি পয়েন্টস, কোয়াইজ এন্ড সামারি। এগুলো লিখে দাও। এটাও একটা শর্ট প্রম্পট। আমরা একটু পরে আপনাদের হয়তো দেখানোর চেষ্টা করব আমাদের প্রম্পট গুলা কত বড় হয়। তো ওই প্রম্পট কিভাবে লিখবেন, এআই কে ইউজ করে আপনি কিভাবে প্রম্পটটা লিখবেন সেগুলো আমরা জানবো। যেমন আমার ভিডিওর একটা প্রম্পট দেখছিলাম যে আমার 16 পৃষ্ঠা হয়েছে একটা প্রম্পট, 16 পৃষ্ঠা প্রম্পট দেওয়ার পর তারপর সে আমাকে এত ভালো একটা রেজাল্ট দিয়েছে, সেটা মানে অকল্পনীয়। ওকে, তো ওই প্রম্পট কিভাবে লিখতে হবে ওইটাই আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা যে 1 লাইন 2 লাইন লিখে দিলাম ওই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পাই না। স্টেপ 3-তে হচ্ছে আমরা ইমেজ ক্রিয়েশন করব। টেক্সট কন্টেন্ট থেকে ইনফোগ্রাফিক্স বা ভিজুয়াল ইমেজ কিভাবে তৈরি করতে হয়, ওই প্রম্পট কিভাবে লিখতে হয় যেন আমরা যে কোনো টেক্সট থেকে ইমেজ, ইনফোগ্রাফিক্স বা ভিজুয়াল ক্রিয়েট করতে পারি সেটা আমরা শিখব। তারপর প্রম্পট ফর্মুলা, এখানে সাবজেক্ট, তারপর সিন, স্টাইল, টেক্সট, কালার, রেশিও, কোয়ালিটি, এই বিষয়গুলো আমাদের ইমেজের ক্ষেত্রে থাকতে হবে মাস্ট। আরো অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন, তবে এই বিষয়গুলো হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো হচ্ছে একবারে বেসিক
যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই, কোন সাবজেক্টের উপর সে হচ্ছে ইমেজটা ক্রিয়েট করবে, তারপর সিনটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, কোন স্টাইল হবে, তারপরে টেক্সট কি থাকবে ইমেজের মধ্যে, কালারটা কেমন হবে, রেশিও কি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, 9:16 হবে না 16:9 হবে না 1:1 হবে, তারপরে কোয়ালিটি কেমন হবে, এটা কি 4K হবে 2K হবে নাকি হচ্ছে এইচডি হবে, এগুলো হচ্ছে আমাদের বলে দিতে হবে, তাহলে আমরা অনেক ভালো রেজাল্ট পাবো। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, ইমেজ প্রম্পট এক্সাম্পল, এটাও কিন্তু শর্ট এক্সাম্পল, এত বেশি লং না। ক্রিয়েট এ ক্লিন এডুকেশনাল ইনফোগ্রাফিক্স অ্যাবাউট, টপিকের নামটা লিখবো ফর ক্লাস 9 স্টুডেন্টস, এখানে যে ক্লাসের জন্য সেই ক্লাসটা দিয়ে দিবেন। বাংলা টেক্সটটা বাংলায় হবে, আপনি চাইলে ইনভার্টেড কমার মধ্যে টেক্সটটা লিখে দিতে পারেন, কোন টেক্সটটা শো করবে সেটা তাহলে শো করবে। সিম্পল আইকন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্লু গ্রিন থিম, 16:9 হচ্ছে আপনার রেজুলেশন, হাই কোয়ালিটি। তো এভাবে আমরা যখন দিয়ে দেবো তাহলে কিন্তু সে এই স্টাইলটা মেনটেন করে আপনার ইমেজটা ক্রিয়েট করবে। তারপরও আমরা যখন কাজ করব আমরা দেখবো যে এর চেয়ে ভালো ভালো হচ্ছে বেটার আমরা হচ্ছে প্রম্পটগুলো লিখবো। স্টেপ 4, অ্যানিমেটেড ভিডিও প্রম্পট। তাহলে আমরা অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করার জন্য যে প্রম্পটগুলো ক্রিয়েট করব তার মধ্যে হচ্ছে একই টপিক দিয়ে অ্যানিমেটেড এক্সপ্লেনার ভিডিও তৈরি। আমরা যখন একটা টপিক দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব তো ওইখানে ওই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো বিষয় আমাদের লক্ষ্য করতে হয়। তার মধ্যে হচ্ছে ক্যারেক্টার্স, মানে কে কে থাকবে ওই ভিডিওর মধ্যে, ক্যারেক্টার কে হবে, কয়জন হবে, স্টোরিটা কি হবে, সিন কেমন হবে, ভয়েস কি ইংলিশে হবে না বাংলায় হবে, টোনটা কেমন হবে, ইংলিশে হলে সেটা কি আমেরিকান হবে না ব্রিটিশ হবে, যেন আমাদের ভয়েস যে কনসিস্টেন্সি আছে সেটা ঠিক থাকে। ক্যারেক্টার কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্স। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে একটা ক্যারেক্টারে যে ইমেজগুলা থাকে একটা ভিডিওতে, আমরা যখন পরের আরেকটা ভিডিও ক্রিয়েট করি ওই ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জ যেন না হয় তার জন্য আমাদের প্রম্পটগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো জানবেন। অ্যাকশন, ডিউরেশন, স্টাইল ইত্যাদি সবকিছু থাকবে। ভিডিও প্রম্পট এক্সাম্পল, এখানে একটা শর্ট এক্সাম্পল দেওয়া আছে, ক্রিয়েট এ 60 সেকেন্ড অ্যানিমেটেড ক্লাসরুম ভিডিও আর এ টিচার, যেখানে একজন শিক্ষক এক্সপ্লেন্স ব্যাখ্যা করছে টপিক, আমরা টপিকের নাম দিব, টু স্টুডেন্টস শিক্ষার্থীদের, ইউজিং সিম্পল এক্সাম্পল, সহজ এক্সাম্পল দিয়ে, বাংলা ভয়েস ওভার, কালারফুল ক্লাসরুম, ফ্রেন্ডলি স্টাইল। তো এটা দিয়ে আমরা একটা ভিডিও প্রম্পট লিখতে পারি। তো আমরা যখন নির্দিষ্ট টপিকে লিখবো তখন ওই প্রম্পটগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। তো ওই বিষয়গুলো আপনারা স্টেপ 4-এ শিখবেন। স্টেপ 5-এ হচ্ছে কোয়াইজ অ্যান্ড ওয়ার্কশিট, কিভাবে আমরা একটা ভিডিওর পর বিভিন্ন কোয়াইজ বা ওয়ার্কশিট তৈরি করতে পারি। সে বিষয়গুলো খুব বেশি কঠিন না, ওগুলো আমরা জানতে পারবো। তার মধ্যে এমসিকিউ থাকতে পারে, শর্ট কোয়েশ্চেন থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, মেশিন থাকতে পারে, তাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকতে পারে, বা একটা ওয়ার্কশিট থাকতে পারে যেখানে হচ্ছে সবগুলো বিষয় তুলে ধরে আমরা একটা পিডিএফ করে তাকে দিয়ে দিতে পারি। এই বিষয়গুলো থাকবে। স্টেপ 6, অনলাইন কোর্স সেট আপ। যখন আপনার সবকিছু হয়ে যাবে ভিডিও থেকে একবার কোয়েশ্চেন পর্যন্ত, দেন আপনার কন্টেন্ট থেকে ভিডিও, ভিডিও থেকে আমরা পিডিএফ, পিডিএফ থেকে কোয়াইজ থেকে কোর্স মডিউল, আপনি চাইলে কোর্স মডিউল করতে পারেন। ওই কোর্স মডিউলগুলো হচ্ছে আপনি ইউটিউবে, ফেসবুকে অথবা আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন। এখন এগুলো শিখে আপনার লাভ কি? একে হচ্ছে আপনার সময় বাঁচবে। আপনি হয়তোবা এখন যে লেসন প্ল্যান করেন, স্টুডেন্টদের যে বিষয়গুলো পড়ান এগুলোর জন্য রেডি করতে আপনার পড়া রেডি করতে বা লেসন প্ল্যান রেডি করতে বা যা শিখাবেন সেগুলোর প্রস্তুতি নিতে আপনার অনেক বেশি সময় কনজিউম হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তো এই ক্ষেত্রে আপনি এআই যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কম সময়ে এই কাজগুলো করে নিতে পারবেন। আর এগুলো যখন ডিজিটাল কন্টেন্ট হবে আপনি কিন্তু একই কন্টেন্ট বারবার ব্যবহার করতে পারবেন। ক্লাস হবে আকর্ষণীয়, ছাত্ররা মুগ্ধ থাকবে, অর্থাৎ আপনার ক্লাসটা অনেক আকর্ষণীয় হবে। দেখবেন যে স্টুডেন্ট অন্য ক্লাস থেকে আপনার ক্লাসে এসে এগুলো দেখার চেষ্টা করবে, আপনি যদি প্রজেক্টরে অথবা স্মার্ট বোর্ডে এই ক্লাসগুলো নিতে পারেন। তারপর ফলাফল বাড়বে, অর্থাৎ যে স্টুডেন্টগুলো আগে ইনএক্টিভ ছিল, যারা ক্লাসের বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতো না, অমনোযোগী ছিল, তারা মনোযোগী হবে, তাদের অ্যাক্টিভিটিস বাড়বে। আলটিমেটলি হচ্ছে তাদের ফলাফল আগের চেয়ে অনেক ভালো হবে। তারপর পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড ইনকাম।
এর পাশাপাশি আপনার নিজের পার্সোনাল একটা ব্র্যান্ডিং হবে। আর পার্সোনাল ব্র্যান্ডিংটা নিয়ে আমরা বারবার কথা বলতেছি এই কারণে যে হচ্ছে আপনার পার্সন, যেমন আপনি যদি কোনো একজন পার্সনের কথা বলেন যে ওই নামটা বললেই হচ্ছে অনেকে চিনে, তাহলে তার দ্বারা এত বেশি কিছু প্রভাব ফেলা সমাজে সম্ভব যে হচ্ছে যেটা আর অন্য কোনো কিছুতে এত প্রভাব ফেলাটা যায় না আর কি। হ্যাঁ, তারা যে কোনো বিষয় হচ্ছে অনেক ভালো প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অনলাইনে তারা বিভিন্নভাবে এই প্রভাবকে কাজে লাগিয়ে, তাদের পার্সোনাল ব্র্যান্ডিংকে কাজে লাগিয়ে, তাদের বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন বিজনেস এগুলোকে অনেক দূর নিয়ে নিতে পারে। তাহলে ডিজিটাল উপস্থিতি যখন আপনার বাড়বে তখন কিন্তু আপনার আয়ও বাড়বে। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেই, যাদের ইউটিউবে সাবস্ক্রাইবার অনেক বেশি, যাদের ফেসবুকে অনেক ফলোয়ার বেশি, তাদের কিন্তু ইনকামও বেশি। ঠিক আপনার যখন পার্সোনাল ব্র্যান্ডিংটা বেড়ে যাবে তখন আপনি কিন্তু ওই পথটা আপনার জন্য খুলে যাবে। এর জন্য এই লাভগুলা নেওয়ার জন্য আপনি এই ক্লাসটা করতে পারেন। এখন আমরা কিছু লাইভ ডেমো দেখব। আমরা টেক্সট বুকস টপিক থেকে কিভাবে এক্সপ্লেনেশন করেছি, কিভাবে আমরা ইমেজগুলো ক্রিয়েট করেছি, ভিডিও কিভাবে ক্রিয়েট করেছি, আপনি ইউটিউবে যে থাম্বনেইলটা দিতে হয়, থাম্বনেইলে কিভাবে হুক ব্যবহার করতে হয়, তারপর ফাইনাল ভিডিও কন্টেন্ট ইত্যাদি সবকিছু হচ্ছে আমাদের এই প্রোগ্রামে থাকবে। আমরা একটা এক্সাম্পল এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ক্লাস 6 এর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির মৌলিক ধারণা, এটা ষষ্ঠ অধ্যায় আছে। আমরা একটু সবাই মিউট থাকি, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে চলে আসব, আপনাদের সাথে কথা বলবো। ওকে, যেমন এটা হচ্ছে আমাদের বই থেকে নেওয়া, ক্লাস 6 এর ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা। তো এই টেক্সটটা এরকম আমাদের বইয়ের মধ্যে, এখানে জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে কথা বলা হয়েছে, তার মধ্যে স্থান, তল, রেখা, বিন্দু এই বিষয়গুলোকে এখানে হচ্ছে এক্সপ্লেন করা হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই টেক্সটটাকে আপনি স্টুডেন্টদের জন্য তারা যেন আরো ইজিলি বুঝতে পারে, তার জন্য এইভাবে আপনি হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে পারেন খুব ইজিলি। এগুলো করা খুব ন্যানো ব্যানানা দিয়ে আপনি সেটা করে ফেলতে পারেন। তার মধ্যে তাছাড়া আরো যে এআই গুলো রয়েছে, চ্যাট জিপিটি সহ অন্যান্য AI, এগুলো দিয়েও করা যায়। তাহলে জ্যামিতির প্রাথমিক উপাদান, তাহলে একটি ইটের উদাহরণ, একটা ইট দিয়ে স্থান, তল, রেখা ও বিন্দু, এখানেও একটা ইট আছে কিন্তু এটাকে দেখেন 3D আকারে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঘনবস্তু কি, তারপরে ঘনবস্তু স্থানের ধারণা, যেমন যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বা ভেদ আছে তাকে ঘনবস্তু বলে। তল, রেখা ও বিন্দু, যেমন তল কি, একটি ইটের মোট 6টি পৃষ্ঠ আছে যার প্রত্যেকটি এক একটি তল নির্দেশ করে। তাহলে যে একটা ইটের 6টা পৃষ্ঠ, এই 6টা পৃষ্ঠ হচ্ছে কি এক একটা তল। তাহলে দেখেন এটা পড়ে স্টুডেন্ট হয়তো এত বেশি ইন্টারেস্টেড ফিল করবে না, আগ্রহ ফিল করবে না, যখন এখানে সে এটা দেখবে আর এর সাথে মিলাবে তাহলে কিন্তু এই বিষয়গুলো তার আইডিয়া হয়ে যাবে। আর আপনি যখন স্টুডেন্ট টিচার তখন কিন্তু আপনি এখান থেকে তাকে আরো ইজিলি বোঝাতে পারবেন। এমনকি আপনি যদি এই কন্টেন্টগুলো স্টুডেন্টকে দিয়ে দেন, তাহলে এটা পড়ার পর যখন সে এটা দেখবে তাহলে কিন্তু তার পুরো বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। সে কিন্তু আগের চেয়ে অনেক বেটার বুঝতে পারবে, সে দুর্বল শিক্ষার্থী হলেও কিন্তু বুঝতে পারবে। তো এই জন্য আমরা আপনাদের জন্য কিভাবে আপনার বইয়ের কোনো টেক্সটকে, কনটেক্সটকে বা যে কোনো টপিককে কিভাবে আরো ইজিলি উপস্থাপন করা যায় সেই বিষয়গুলা হচ্ছে আমরা এই ক্লাসে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটাকে আমরা একটু বড় করে যদি দেখি, জ্যামিতির প্রাথমিক উপাদানগুলো, এই পাশে আর রয়েছে স্থান। স্থান কি, যেমন সংক্ষেপে ইটের কাঠামোর কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে হচ্ছে 6টি সারফেস বা তল রয়েছে, রেখা রয়েছে 12টি। হ্যাঁ, আমরা যদি এগুলো একটু গণি, কারণ যেখানে দুইটা তল যেখানে মিলিত হয়েছে ওইটাই তো রেখা, তাহলে এভাবে আমরা 12টি রেখা পাইবো। বিন্দু পাইবো 8টি, যে কর্নার বা কোণগুলা রয়েছে এগুলোই বিন্দু। তো যারা গণিতের টিচার তারা অনেক ভালো আরো এক্সপ্লেন করতে পারবেন। তো এইভাবে আমরা চাইলে আমাদের স্টুডেন্টকে আহ এগুলা শিখাতে পারি, তাহলে তাদের যে রকমের সহজে মনে থাকবে, আপনার বোঝানোটা আরো ইজি হবে, প্লাস হচ্ছে তারা আগের চেয়ে আরো বেশি এনগেজ হবে ক্লাসে, তারা আরো বেশি শিখতে পারবে। তারপর নবম শ্রেণী পদার্থবিজ্ঞান গতি, গতির উপরে একটি এখানে ক্লাস তৈরি করা হয়েছে। আমরা এই ক্লাসটা একটু দেখি। এগুলো স্টুডেন্ট তৈরি করেছে, আমাদের একটা প্রজেক্ট ছিল।
এআই দিয়ে তৈরি করেছে। আজ আজ আমরা শিখব গতির কয়েকটি গুরুত্বপূর্ণ ধরন: পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি, সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি এবং চলন গতি। কোনো গতি যদি নির্দিষ্ট সময় পর পর একইভাবে পুনরাবৃত্তি হয় তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়, যেমন দোলনার গতি। পর্যায়বৃত্ত গতির উদাহরণ হল দোলনার দোলন, ঘড়ির দোলকের গতি এবং হৃৎপিণ্ডের স্পন্দন। এগুলো নির্দিষ্ট সময় পর পর একইভাবে ঘটে। পর্যায়বৃত্ত গতি শুধু দোলনার মতো সোজা পথে হতে হবে এমন নয়, এটি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক বা অন্য কোনো আকৃতির পথেও হতে পারে। তাহলে এখানে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটা টপিক গতি এর উপরে আমরা একটা ছোট ভিডিও ক্রিয়েট করেছি, তো এই ভিডিও আপনিও ক্রিয়েট করতে পারবেন। আজ আমরা শিখব গতি। আমরা এরপরে নবম শ্রেণীর ইতিহাস, সেখানে প্রাচীন ইতিহাসের উপরে একটা কন্টেন্ট আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে বিভিন্ন সাবজেক্টে আপনি কিন্তু এই এআই কে কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন। এই জন্য আমরা কয়েকটা সাবজেক্ট এখানে অ্যাড করেছি। শুভ সকাল ছাত্ররা, চলো আজ আমরা ইতিহাস পড়ি। তোমরা কি জানো 1000 বছর আগে এমন এক সভ্যতা ছিল যারা আকাশ দেখে একদম নিখুঁত ক্যালেন্ডার বানিয়ে ফেলেছিল? ওয়াও স্যার, এটা কোথায়? যা আজকের মেক্সিকো এবং মধ্য আমেরিকার অঞ্চল। এখানে গড়ে উঠেছিল রহস্য মায়া সভ্যতা। স্যার, এরা কিভাবে বানালো পাথরের এত বড় বড় পিরামিড শহর? এটাই তো ওদের জাদু। মায়ানরা পাথর কাটার অসাধারণ কৌশল জানতো। ওরে বাবা, এত সব ছবি! মায়ানরা প্রায় 800রও বেশি চিহ্ন ব্যবহার করত। এদেরকে বলা হতো হায়ারোগ্লিফিক। কিন্তু মায়ানরা এগুলো কোথায় লিখতো জানো? সাধারণত তারা ব্যবহার করত বিশেষ এক ধরনের কাগজ। দেখলে তো মায়ানরা কত উন্নত ছিল, ছবি দিয়ে মনের ভাব বুঝাতো, গাছের বাকলে লিখতো। এই আজব লিখন পদ্ধতি তাদের সভ্যতাকে একদম আলাদা করেছিল। মায়াদের পর এবার চলো মেক্সিকোর আরেকটি সাহসী জাতির গল্প শুনি। তারা হলো আজটেক। মায়াদের মতোই তারা মেক্সিকোর বুকে গড়ে তুলেছিল এক বিশাল সাম্রাজ্য। মেক্সিকো সিটি থেকে মাত্র 25 মাইল দূরে ছিল তাদের বিখ্যাত শহর টৈতিহুয়াকান। সেখানে তারা মায়াদের অনুকরণে চমৎকার সব রাজপ্রাসাদ আর বিশাল পাথরের পিরামিড তৈরি করেছিল। এবার চলো আমরা আরো উঁচুতে উঠি। দক্ষিণ আমেরিকার পেরু দেশের পাহাড়ি অঞ্চলে প্রায় 2500 বছর আগে তারা এই পাহাড়ে তাদের বসতি বানিয়েছিল। শহর? হ্যাঁ রাফি। মাচু পিচু শহরটি ছিল প্রায় 2400 ফুট উঁচুতে। 1911 সালে একজন গবেষক এই শহরটি সবার সামনে নিয়ে আসেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম মায়া, আজটেক আর ইনকা সভ্যতার আশ্চর্য সব গল্প তারা আমাদের শিখিয়ে গেছে। ওকে, আমরা এই কন্টেন্টটাও দেখলাম। আমরা পরের অষ্টম শ্রেণীর বিজ্ঞান, মহাকাশ ও উপগ্রহ একটা কন্টেন্ট দেখি। তুমি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছো এই অসংখ্য তারা, গ্রহ আর বিশাল মহাকাশের মাঝে আমরা কোথায় আছি? স্যার, আমরা বিদেশে ফোন করি, টিভি দেখি, আবহাওয়ার খবর পাই, এগুলো কিভাবে চমৎকার সম্ভব প্রশ্ন। হয়? এর পেছনে আছে উপগ্রহের অসাধারণ ভূমিকা। আমাদের পৃথিবী মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। মহাবিশ্বে রয়েছে অসংখ্য নক্ষত্র, গ্রহ। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম আকাশগঙ্গা। একে সাদা আলোর পথের মতো লাগে। মিল্কি ওয়ের ছোট অংশ হল সৌরজগৎ। এখানে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। যে বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাকে উপগ্রহ বলে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। বিজ্ঞানীদের ধারণা, গ্রহ গঠনে কিছু বস্তু গ্রহের চারদিকে আবদ্ধ হয়ে উপগ্রহে পরিণত হয়। চাঁদ তো প্রাকৃতিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ কি? মানুষের তৈরি যে উপগ্রহ মহাকাশে পাঠানো হয় তাকে কৃত্রিম উপগ্রহ বলে। 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 উৎক্ষেপণ করে। এটিই ছিল প্রথম কৃত্রিম উপগ্রহ। স্পুটনিক 1 এর সফলতায় দেশগুলো মহাকাশ গবেষণা ও কৃত্রিম উপগ্রহ ব্যবহারে এগিয়ে আসে। বলটি যেমন দড়ির টানে বৃত্তাকার পথে ঘোরে, তেমনি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণেও উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় ও গতিতে পাঠানো হয়, ফলে তা পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। আমরা বিদেশে ফোন করলে, আন্তর্জাতিক টেলিভিশন অনুষ্ঠান দেখলে যোগাযোগ উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবহাওয়া উপগ্রহ পৃথিবীর মেঘ, বৃষ্টি, ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ ও আগাম পূর্বাভাস দিতে সাহায্য করে।
পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ বিভিন্ন স্থানের ছবি তোলে, যা নদীর পরিবর্তন, ফসলের অবস্থা, পরিবেশ দূষণের তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। কোনো মাঠে ফসল ভালো হচ্ছে কিনা, পোকামাকড় আক্রমণ করেছে কিনা, এসব তথ্য উপগ্রহের মাধ্যমে জানা যায়। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ নিরাপত্তা রক্ষায় তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণে সাহায্য করে। বিমান কোথায় আছে, কোন পথে যাবে, এসব তথ্য নির্ভুলভাবে জানতে পারে উপগ্রহ। বিশাল সমুদ্রে জাহাজের সঠিক অবস্থান নির্ণয়, পথ খুঁজে পেতে উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্যোতির্বিজ্ঞান উপগ্রহ দূরবর্তী নক্ষত্র, গ্যালাক্সি ও মহাকাশের নানা রহস্যের তথ্য সংগ্রহ করে। এখন বুঝতে পারছি উপগ্রহের কাজ আমার জীবনেও কাজ করে। ঠিক তাই, সবখানেই উপগ্রহের অবদান আছে। আমরা বিশাল মহাবিশ্ব, কৃত্রিম উপগ্রহ ও এর ব্যবহার সম্পর্কে জানলাম, যা সহজেই বুঝেছি। ধন্যবাদ। এটা আমাদের লাস্ট ভিডিও। রাফি আজ স্কুলের মাঠে দাঁড়িয়ে ভাবছে, কুকুর, কাক, প্রজাপতি আর মাছ, এরা কি সবাই একরকম, নাকি এদের মধ্যে অনেক পার্থক্য আছে? রাফি ভাবছে, এরা কি একই রকম খাবার খায়, একই জায়গায় থাকে, আর সবাই কি একইভাবে চলাফেরা করে? আমাদের চারপাশের প্রাণীগুলো দেখতে একরকম নয়। কারো ডানা আছে, কারো নেই। কেউ পানিতে থাকে, কেউ গাছে, আবার কেউ মাটিতে। প্রাণীরা চলাফেরাও করে ভিন্ন ভিন্নভাবে। কেউ পাখার সাহায্যে উড়ে, কেউ পাখনা দিয়ে সাঁতার কাটে, আবার কেউ পা দিয়ে দৌড়ায়। প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে ভাগ করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। আর এই বিষয়টি নিয়ে যে বিজ্ঞান কাজ করে তার নাম শ্রেণীবিন্যাস। ইতিহাসে কয়েকজন বিজ্ঞানীর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাদের মধ্যে অ্যারিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াস। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে তার বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই ধাপগুলোর সমষ্টিই হলো শ্রেণীবিন্যাস। রাফি আজ ওকে, তাহলে আমরা কয়েকটা ভিডিও কন্টেন্ট দেখলাম যেগুলো হচ্ছে এআই দিয়ে ক্রিয়েট করা। তো এই ক্রিয়েটগুলা কিভাবে করতে হয় সে বিষয়গুলো হচ্ছে আপনারা এই প্রোগ্রাম থেকে জানতে পারবেন। তাহলে এখানে কে কে জয়েন করতে পারেন? যারা স্কুল শিক্ষক রয়েছেন, কলেজ শিক্ষক রয়েছেন, মাদ্রাসা শিক্ষক রয়েছেন, কোচিংয়ের শিক্ষক, প্রাইভেট টিউটর, অনলাইন শিক্ষক, শিক্ষা উদ্যোক্তা, কন্টেন্ট ক্রিয়েটর ও হাউস ওয়াইফ। তো যারা এই বিভিন্ন পেশায় রয়েছেন অথবা যারা কিছুই করেন না, তারাও যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেক্ষেত্রে এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন। ওকে, এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, এআই আপনার সবচেয়ে শক্তিশালী সহকারী। এখন যারা এই প্রোগ্রামটি করতে চান তাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। সময়ও লিমিটেড। আমরা আগামীকাল থেকে হচ্ছে ক্লাস শুরু করব, আর এর মধ্যে হচ্ছে 1 মাস লাইভ অনলাইন ওয়ার্কশপ হবে। সপ্তাহে একটি করে ক্লাস হবে 2 ঘন্টার, 13টি রেকর্ডেড ক্লাস থাকবে, আর 4টি হচ্ছে লাইভ ক্লাস হবে। ওকে, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটি এনজয় করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে এখন হচ্ছে আলোচনা করব। আপনাদের যত কোয়েশ্চেন আছে করতে পারেন। ও আচ্ছা, কোশ্চেনের পরে সবাই থাকবেন। আমরা হচ্ছে এআই ইউজ করে কিভাবে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হয় এক্সাম্পলগুলো দেখব। তো আমি এখন আপনাদের কিছু কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা যেহেতু আমরা সংখ্যায় খুব বেশি না, চাইলে আনমিউট হয়ে কথা বলতে পারেন। আচ্ছা, আপনারা কথা বলতে বলতে আমি এর একটা কাজ দেখি। স্ক্রিনটা কি শেয়ার আছে? আছে। ওকে ওকে,
আচ্ছা, এটা একটা প্রম্পট, এটা 4 পৃষ্ঠার একটি প্রম্পট। এটা দিয়ে হচ্ছে আমরা ইংরেজি যে কোনো কন্টেন্ট থেকে কিভাবে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজ এগুলো হচ্ছে বের করতে হয়, সেটা আপনাদের একটু দেখাবো। ওকে, আমরা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটির কথা সবাই জানেন। আমরা একটা নিউ চ্যাট নেই যে কোনো। ওকে, তো এখানে হচ্ছে আমি প্রম্পটটা দিব। টপিক এটা না দিলেও হবে। আচ্ছা, তাহলে আমরা প্রম্পট দেওয়ার পর যেটা করতে হবে, এই প্রম্পট কিভাবে লিখতে হয় এগুলো আমরা শিখবো। তো এই প্রম্পটের মধ্যে একটু চেক করে নিই ঠিক আছে কিনা। এটা হচ্ছে ওয়ার্ড মিনিং পোয়েম। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আমি কবিতার প্রম্পট নিছি, আমি কবিতাটা ছাড়া নর্মাল যেটা আছে ওয়ার্ড মিনিং ওইটাই নেই। তাহলে ওয়ার্ড প্লাস ফ্রেজ মিনিং আমরা এখানে পাবো, এটা নিলাম। প্রম্পটটা হচ্ছে এখানে কপি করে দিলাম। এখানে আমাদের টেক্সট ইনপুট প্লেস হোল্ডার, অর্থাৎ এই যে প্লিজ দ্য ইংলিশ লেসন টেক্সট হিয়ার, এখন হচ্ছে আমাদের ইংলিশের লেসনটা দিতে হবে। তো আমরা লেসন কিভাবে দিতে পারি? আপনাদের তো বই আছে, এনসিটিভিতে গিয়ে বইটা নামাবেন, nctv.gov.bd-তে যাবেন। যাওয়ার পর পাঠ্যপুস্তক 2026 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এখানে যাবেন। আমরা মাধ্যমিক স্তরে যাই। মাধ্যমিক স্তরে কোন ক্লাসে যাবেন? যে কোনো একটা ক্লাসে যান, নবম দশমে গেলাম। বই ডাউনলোড দিবেন। তাহলে আমাদের ইংরেজির জন্য এটা ইংলিশ ফর টুডে বইটা ডাউনলোড দেই। সে ডাউনলোড না দিলেও হবে। আমরা এখানে যাই, যে কোনো একটা টেক্সট নেই। যেমন প্রথম লেসনে যেটা আছে মিস্টার মতি, আর এটা একটা স্টোরি। তো আমরা এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই প্রথমে। এই লেখাটুকুর একটা স্ক্রিনশট নিলাম। নিয়ে হচ্ছে আমি এটা আবার চ্যাট জিপিটিতে দিলাম, অথবা আপনি গুগলে দিতে পারেন, জেমিনিতে দিতে পারেন। রাইট দ্য টেক্সট, WRITE, রাইট দ্য টেক্সট। তাহলে স্ক্রিনশটে যে টেক্সট গুলো আছে এগুলো আমি তাকে বলতেছি একটু লিখে দাও। তো এই পিডিএফ গুলো আগের মতো না, আগের যে পিডিএফ গুলো ছিল সেগুলো কপি করা যেত, এগুলো ইমেজ আকারে সেভ করে এনসিটিভিতে দেওয়া, এই জন্য হচ্ছে সেভ হয় না। আমরা চাইলেও এখান থেকে কিন্তু কপি করতে পারি না, দেখেন ক্লিক করলে কাজ করবে না, এই জন্য আমি স্ক্রিনশট দিলাম। আচ্ছা, তাহলে আমাদের টেক্সট চলে আসছে আমিনের। তাহলে এই টেক্সটটা দিলাম। কোথায় দিব? আমি হচ্ছে আমার চ্যাট জিপিটির মধ্যে, যে প্লিজ দ্য ইংলিশ লেসন টেক্সট হিয়ার। তাহলে এভাবে আমি পুরা আমার পেসেজের মধ্যে যেই যতটুকু টেক্সট আছে পুরাটাই দিব। তো আমি এখন পুরাটা দিলাম না, হয়তো অর্ধেকের মতো দিলাম, দিয়ে আমি জাস্ট ক্লিক করে দিব বা সেন্ড করে দিব। এরপরে যে রেজাল্টটা সেটা একটু দেখবেন, খুবই অ্যাডভান্স লেভেলের রেজাল্ট পাবেন। আমরা একটু অপেক্ষা করি। আমি আপনার দেওয়া নিয়ম অনুযায়ী প্রথম 3টি সেন্টেন্স পড়ছি, প্রতিটি সেন্টেন্সের আগে ওয়ার্ড মিনিং, তারপর ফ্রেজ মিনিং ইত্যাদি দিতেছে। ওকে, তো আমাদের এত বেশি পরিমাণে তথ্যগুলো দিবে যে আমরা যদি
ইংরেজি একটা গাইড বই দেখেন, স্টুডেন্ট যেটা পড়ে বা আপনাদের ছেলে মেয়েরা যেটা পড়ে, ওটার মধ্যে দেখবেন যে একটা লেসনের উপরে হয়তো 15 থেকে 20টা ওয়ার্ড আছে আর অনেক ওয়ার্ড নাই। তো ওয়ার্ডই হচ্ছে ইংরেজির জন্য অনেক ইম্পর্টেন্স। ইংরেজির একজন স্যার পরিচয় দিয়েছিলেন। স্যার নিশ্চয়ই জানেন যে আমরা যদি ওয়ার্ড মিনিং খুব ভালোভাবে জানি তাহলে কিন্তু ওই টেক্সটটা যেভাবে আমাদের বুঝতে সহজ হয়, প্লাস ওই টেক্সট থেকে বা পেসেজ থেকে যে কোশ্চেনগুলো আসবে ওগুলো কিন্তু আমরা ইজিলি উত্তর দিতে পারবো। সবচেয়ে ইম্পর্টেন্স ওয়ার্ড। আর আমি যেটা মনে করি যে আমাদের ইংরেজি শিখার, অর্থাৎ আমরা যে ইংরেজির এত কিছু শিখি তার মধ্যে অর্ধেকই কাজ করেছে ওয়ার্ড। অর্থাৎ আমরা যত বেশি ওয়ার্ড জানবো, ভোকাবুলারি জানবো, তত ইংরেজি বলতে পারবো, লিখতে পারবো, শিখতে পারবো। ওকে, তো দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে সে আমাদের আউটপুটটা দিয়েছে। প্রথম সেন্টেন্স, আমিন ইজ 17 ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, অর্থাৎ যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর। তাহলে এই যে প্রথম সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং লিখছে। যেমন ওয়ার্ড আমিন, আমিন হচ্ছে নাউন, আবার কোনটা কোন পার্সেসটি সেটা উল্লেখ করে দিয়েছে, উচ্চারণ দিয়ে দিয়েছে, তারপরে বাংলা অর্থ দিয়ে দিয়েছে, একজন ছেলের নাম, সিনোনিম এর সমার্থক শব্দ দিয়ে দিচ্ছে, বয়, ইয়থ, ক্যারেক্টার্স। যেমন 6, 7, 8 কিন্তু আবার সিমিলার ওয়ার্ড আসে তাদের পরীক্ষায়। আর 9, 10 হচ্ছে মাল্টিপল চয়েস আসবে, তো মাল্টিপল চয়েস থেকে কিন্তু এই সিমিলার ওয়ার্ড, এন্টোনিমস এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ শুধুমাত্র এই ওয়ার্ড বুকগুলো জানার পর তার যে সিন পেসেস আসবে সেটা থেকে কিন্তু সে তার যে 7 নাম্বার রয়েছে সেটা পেয়ে যাবে। আর তাছাড়া পরে হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকে যেটা থেকে হচ্ছে 10 মার্ক থাকে, তাহলে 17 মার্ক। আর তাছাড়া কবিতা থেকে 5টা কোয়েশ্চেন আর স্টোরি থেকে 5টা, টোটাল 37 মার্কের প্রিপারেশন খুব ভালোভাবে সে অর্থাৎ নিয়ে নিতে পারবে যদি সেইভাবে একজন স্টুডেন্ট নিজে নিজে এই কন্টেন্টগুলো তৈরি করে, অথবা টিচার যদি এগুলো তৈরি করে কোনো স্টুডেন্টকে দেয়। আমরা সিনোনিম দেখতে পাচ্ছি, অ্যান্টোনিমস দেখতে পাচ্ছি। তারপরের ওয়ার্ড ইজ মানে হয়, অর্থাৎ যেন একজন দুর্বল স্টুডেন্টও একটা টেক্সট খুব ভালোভাবে বুঝতে পারে তার জন্য এখানে সবকিছু দিয়ে দিয়েছে। তো এভাবে যখন প্রত্যেকটা ওয়ার্ড শেষ, তারপর হচ্ছে ফ্রেজ মিনিং, যেন সে প্রথমে তো ওয়ার্ড অনুযায়ী সে শিখলো, তারপর ফ্রেজ অনুযায়ী কি হয়। অনেক ক্ষেত্রে কিছু বড় সেন্টেন্স থাকে যেগুলোর অর্থ স্টুডেন্ট করতে পারে না বাংলায়। তো যখন ফ্রেজ অনুযায়ী শিখবে তখন ফ্রেজটা সম্বন্ধে তার আইডিয়া হয়ে যাবে, প্লাস হচ্ছে ওই পুরা সেন্টেন্স সম্বন্ধে তার আইডিয়া হয়ে যাবে। প্লাস পরবর্তীতে যখন জটিল বিষয়গুলো শিখবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তখন কিন্তু তার এই ফ্রেজ ক্লজগুলো অনেক কাজে লাগবে। যেমন এখানে ফ্রেজ মিনিং দেখতে পাচ্ছি, নাউন ফ্রেজ, দা ওয়ার মানে যুদ্ধ। আর যারা অন্য বিষয়ে আছেন, যখন একাধিক ওয়ার্ড মিলে একটা পার্সোস পিসের মতো কাজ করে তখন সেগুলোকে ফ্রেজ বলা হয়। ওয়ার্ডের মধ্যে তো শুধু একটা ওয়ার্ড থাকে আর ফ্রেজের মধ্যে একাধিক ওয়ার্ড থাকে। আচ্ছা, প্রিন্সিপাল, পরে হচ্ছে কি পার্টিসিপল ফ্রেজ, ব্রেকআউট মানে শুরু হয় বা ঘটে। তো এভাবে ফ্রেজের এখন 2টা ফ্রেজ আছে প্রথম সেন্টেন্সে, এগুলো দিয়ে দিয়েছে। তো কিভাবে দ্বিতীয় সেন্টেন্স, তারপর তৃতীয় সেন্টেন্স। তো এইভাবে প্রত্যেক ধাপে আমরা 3টা করে সেন্টেন্স পাবো। তারপর যদি আমরা নেক্সট রেখে জাস্ট, তাহলে পরের সেন্টেন্স গুলা দিতে থাকবে। তো এভাবে যতক্ষণ শেষ না হয় সে দিতে থাকবে। তো এভাবে কিন্তু আমরা কন্টেন্ট গুলা ক্রিয়েট করতে পারি স্টুডেন্টদের জন্য। ওই কন্টেন্ট গুলা চাইলে তাদেরকে পিডিএফ করে দিতে পারি, পিন করে দিতে পারি, অথবা তাদেরকে হচ্ছে এগুলা বুঝিয়ে একটা ক্লাস করতে পারি। আপনি চাইলে ফেস দেখিয়ে ক্লাস করতে পারেন, অথবা পরবর্তীতে তো আমাদের ইমেজ কন্টেন্ট তারপর ভিডিও কন্টেন্ট রয়েছে, ওগুলো আমরা করতে পারি। তো আমরা জাস্ট একটা বিষয়ের এক্সাম্পল আপনাদের দিলাম। ক্লাসগুলা কি কি, আমরা এআই স্কুলে যাই, এখানে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। আপনারা যখন এনরোল করবেন তখন আপনাদের এখানে আমি হচ্ছে এনরোল করে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিব, অথবা আপনারা চাইলে ইউজার পাসওয়ার্ড দিতে পারবেন, বাট এখানে পেমেন্ট ছাড়া ঢোকা যায় না পেড কোর্সে। আর এখানে পেমেন্ট তো বেশি আছে, এই জন্য আপনাদের সমস্যা হবে। এই জন্য যারা যারা এনরোল করবেন তাদেরকে আমি এখানে অ্যাক্সেস দিয়ে ইউজার পাসওয়ার্ডটা পাঠিয়ে দিব, আপনারা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো এই আমাদের রেকর্ডেড ক্লাসের মধ্যে অনেকগুলো টপিকস আছে, এগুলো এখানে দেখে নিতে পারেন কি কি টপিকস আছে প্রত্যেকটার ভিডিও। ওগুলো চাইলে আপনারা এখন থেকেই এনরোল করার পর দেখে প্রিপারেশন গুলো নিতে পারেন। আর লাইভ ক্লাসগুলো হবে আমাদের প্রতি সপ্তাহে একদিন। আমরা হয়তো শুক্রবারেই নিব, শুক্রবার বা শনিবার, এটা গ্রুপে জানিয়ে দিব রাত 9টা থেকে 11টা।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ক্লাস কালকে 9টা থেকে কয়টা পর্যন্ত হবে? 9টা থেকে 11টা। আচ্ছা, আমার তো 10টা থেকে আরেকটা ক্লাস আছে। আর একটা হচ্ছে আপনারা যে প্রম্পটটা দিলেন এআই কে, চ্যাট জিপিটি কে, ওইটা কি কোনো প্রোগ্রাম করা? হ্যাঁ, ওগুলোকে বলা হয় জেসন প্রম্পট। তো ওই প্রম্পট গুলা আচ্ছা, যেগুলো আছে ওগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, প্লাস ওই প্রম্পট কিভাবে লিখতে হয় ওটা শেখানো হবে। আপনাদের কি এর পরবর্তীতে আর কোনো এই টাইপের ওয়ার্কশপ হবে যদি এইটাতে কালকে জয়েন করতে না পারি? আহ, একটা হচ্ছে যে আপনার অন্যটা থাকলে আমাদের হচ্ছে ক্লাসগুলো রেকর্ড হবে, ওটা আবার ওয়েবসাইটে দিয়ে দিব, আপনি যে কোনো সময় ফ্রি টাইমে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে একটা আহ, আহ, আপনার জন্য সুবিধা। আর পরবর্তী বেস আমাদের আমরা খুব কম বেস করি, কারণ হচ্ছে আমার নিজের অনেকগুলো প্রোগ্রাম, পরে আবার হচ্ছে আমাদের ই কমার্সের উপর প্রোগ্রাম শুরু হবে। ওইখানে আমাদের চায়না থেকে প্রোডাক্ট আনা, যেহেতু আমাদের ই কমার্স সার্ভিস রয়েছে, প্লাস হচ্ছে আমরা আরেকটা নিতেছি, সিএনএফ লাইসেন্স নেওয়া হচ্ছে। তখন চায়না থেকে যে কেউ হচ্ছে আমাদের মাধ্যমে প্রোডাক্ট আনতে পারবে। তো আমরা ওইদিকে একটু ব্যস্ত হয়ে যাব আর কি। এর জন্য বলা যাচ্ছে না পরের কোর্স কখন কবে হবে। আচ্ছা, ইউনিভার্সিটির জন্য আপনাদের কোনো প্ল্যান আছে? আহ, যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কিছু এআই শেখা, মানে টুলস শেখানো বা এরকম কিছু? হুম, এখন আমরা এখন যে বিষয়গুলা আজকে আলোচনা করলাম এগুলো আসলে প্রত্যেকটা স্টুডেন্টের দরকার, প্লাস প্রত্যেকটা টিচারের দরকার, প্রত্যেকটা যারা হচ্ছে বিজনেসম্যান, অনলাইনে যারা বিজনেস করে তাদের দরকার। কারণ হচ্ছে এখন সব জায়গায় কন্টেন্ট দিতে হয়, কন্টেন্ট ইজ দ্য কিং। আর এই কন্টেন্ট কিভাবে আপনি সুন্দরভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টাই আমরা শিখাতে যাচ্ছি। তো যেরকম একজন স্টুডেন্ট তার স্টাডির বিভিন্ন বিষয়কে আরো ইজি করতে পারে, যে কাজটা আমরা টিচাররা করি সে চাইলে নিজে নিজে করতে পারে। তো মূলত এই একই প্রোগ্রাম হচ্ছে সবার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে এই মুহূর্তে আমি মনে করি। এই জন্য আমাদের আলাদা কোনো প্রোগ্রাম থাকতেছে না আপাতত। এটা পরপর কয়দিন হচ্ছে আপনাদের? এটা হচ্ছে আমরা 4টা লাইভ ক্লাস হবে, ডিউরেশন হবে সপ্তাহে একটা 2 ঘন্টা করে, আর রেকর্ডেড ক্লাস থাকবে 13টা। রেকর্ডেড তো যখন খুশি দেখা যাবে, তাই তো? রেকর্ডেড যখন খুশি দেখা যাবে, আর নতুন যেগুলো হবে এগুলো আবার ওই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ওগুলো যখন খুশি তখন দেখতে পারবেন। কালকের পরের ক্লাস হচ্ছে আপনাদের নেক্সট ফ্রাইডেতে? ওটা আমরা কালকে সবার সাথে বলি সিদ্ধান্ত নিব, ফ্রাইডেতে করব না স্যাটারডেতে করব জি, কালকের ক্লাস। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মুস্তাফিজ স্যার, আমি সুনির্মল বলছি। জি, যে আদাব স্যার। স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, তো ঘটনা হলো যে এখানে তো আমি এমন একটা সময় লিঙ্কটা পেলাম একটু, মানে 11th আওয়ারে আমি আমার যে টিচার যারা আছেন, এটা তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বুঝতেছি, মনে করি। তো তাদেরকে আমি ইনভাইট করতে চাই এখানে, এরকম কোনো লিঙ্ক দিতে পারবেন? মানে তারা আপনার এই যতটুকু আজকে ক্লাসটা হলো এটুকু দেখলো, বা যেটা দেখে আগ্রহী হতে পারে আজকে বা কালকে আপনার সাথে সংযুক্ত হতে পারে, এরকম আমার গ্রুপ গুলো দিয়ে দিব আমি, কিভাবে? তাহলে আমি রেকর্ডেডটা আপনাকে দিয়ে দিব না, অথবা ইউটিউবে দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিব না। হ্যাঁ, সেটাই ভালো হবে স্যার। ঠিক আছে, আজকে দিলে কখন দিতে পারবেন, আজকে না কালকে এভাবে? কালকে সকালে দেই। আচ্ছা ঠিক আছে, দিলে আমি আর কি কালকে তাহলে ওনাদেরকে দিলাম, অনেক আগ্রহ হতে পারে। ঠিক আছে, এটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই। এই, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার। কারণ ধন্যবাদ। সবার জন্যই গুরুত্বপূর্ণ যারা অনলাইনে জি আছে, জি। কাজ করে। ওকে, ধন্যবাদ স্যার।